প্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয়, আমাদের যুব সমাজ ধ্বংসের একমাত্র কারণ মাদক। ডিএনসির প্রতিবেদন বলছে, মাদক উৎপাদনকারী দেশ না হয়েও ভৌগোলিকভাবে বাংলাদেশ মাদকের ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাদক চোরাচালানের রুট গোল্ডেন ট্রায়াঙ্গেল মিয়ানমার, লাওস ও থাইল্যান্ডের সীমানা, গোল্ডেন ক্রিসেন্ট ইরান, আফগানিস্তান ও পাকিস্তান এবং গোল্ডেন ভয়েজের ভারতের হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, নেপাল ও ভুটানের কিছু অংশ একেবারে কেন্দ্রে অবস্থান হওয়ায় এমন ঝুঁকিতে বাংলাদেশ। এছাড়া ভারত ও মিয়ানমারের সঙ্গে দেশের ৩২টি সীমান্তবর্তী জেলা রয়েছে। এসব জেলার অরক্ষিত সীমান্ত দিয়ে ৪ দশকের বেশি সময় ধরে দেশে প্রচলিত ও অপ্রচলিত মাদক আসছে। আমি মারমানে মরবিদ্যুৎ গেছিলাম, যাওয়ার পরে এই মাইনে একটা গেছে আইন লোক গড়ে বর্মাস যায় মাইন বিস্ফোরণার আসলে আমি লিভের কারণে মিয়ানমারে গেছি চোরা কারবারে কাজ করতে গিয়ে আমি ওখানে একটু হারাই ফেলছি, মাইন্ড বাস্ট হয়ে গেছে। তো মানুষকে প্রতিনিয়ত সচেতন করা হয়, এরপরেও মানুষ লোভের প্রলোভনে পড়ে বিভিন্ন এই যে অবৈধ কাজ করে একটু বেশি আয় করা যায়, এই লোভেই মানুষ চলে যায়। এই কারণে প্রতিনিয়ত এই দুর্ঘটনাগুলো ঘটে। প্রিয় দর্শক, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা মিয়ানমার বাংলাদেশের একটি সীমান্তবর্তী রোড বা রাস্তা যাকে বলা হয়, সেই রাস্তার পাশে মাঝামাঝি স্থানে দাঁড়িয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পেছনে দুটি লাল নিশান দেখা যাচ্ছে এবং সাবধান বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকা লেখা আছে। ঠিক তার পাশেই আবার আরেকটি সাইনবোর্ড এখানে দেওয়া আছে, অবৈধভাবে সীমান্ত পারাপার থেকে বিরত থাকুন, রাষ্ট্রের আইন মেনে চলুন এবং নিজের নিরাপদে থাকুন। এর অর্থ হচ্ছে যে ঠিক আমাদের দেশের কিছু গরু ব্যবসায়ী যারা চোরাই পথে গরু নিয়ে আসে, তারা মিয়ানমারে যায়। মিয়ানমারে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সে ওখানে আহত হয়েছে মাইন বিস্ফোরণে। তারা বিভিন্ন জায়গাতে মাইন পুঁতে রেখেছে এবং এটার বিস্ফোরণ হচ্ছে। বিস্ফোরণে আমাদের বাঙালি যারা তারা আহত হচ্ছে। এই সাইনবোর্ডটা দেওয়ার উদ্দেশ্য হলো গিয়ে আমাদের বাংলাদেশি লোকজনের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করা, যাতে কোনোভাবেই কোনো বাঙালি ওই পারে গিয়ে গরুর ব্যবসা, মাদক ব্যবসা বা মানব পাচারের ব্যবসা কোনোটা না করতে পারে। তার লক্ষ্যে এই ধরনের একটি জনসচেতনতামূলক পোস্টার এখানে টাঙিয়ে দেওয়া হয়েছে। আমরা পেয়েছি এখানে বিজেপির সদস্যদেরকে, আমরা তাদের কাছ থেকে জানবো কিভাবে বা কেন এই কাজগুলো হচ্ছে। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে লাল নিশান প্লাস এখানে একটা আহত ব্যক্তির ছবি লাগানো বা এটা সীমান্ত শেষ, এখান দিয়ে কি হয় সাধারণত? এখান থেকে সবসময় এই প্রায়ই মাঝে মাঝে আমাদের দেখছে, আপনি পিছনে দেখতে পাচ্ছেন যে আমরা বেড়া দিয়ে ঘেরাও করে রাখছি। এদিকে অনেক সময় আমাদের গরু মায়ানমারিতে বাংলাদেশি কিছু লোক গরু চোরাচালান করতে চাচ্ছে, কিন্তু আমরা প্রায়ই এদিকে বাধা দিচ্ছি। বাংলাদেশ থেকে আমরা জনসচেতনতামূলক সভা করি, সবার মাধ্যমে তাদেরকে বলছি বার্মা যাবেন না, আপনাদের এই নিজেদের ফ্যামিলি নষ্ট হবে, সব কিছু নষ্ট হবে। কিন্তু তারপরেও প্রায়ই জনসচেতনমূলক সবার মাধ্যমে আমরা বলে দিই এদিকে যাবেন না। তো তারপরে যারা না শুনে, তারা অনেক লোক গেছে, যাওয়ার পরে তাদের পাওয়া ক্ষতি হয়েছে, এই ধরনের ছবি দেখতে পাচ্ছে। তারপরে প্রতিদিনই আমরা এদেরকে বলতেছি যেন মায়ানমার যেন না গরু চোরাচালান অবৈধ কোনো কিছু যেন না করে, মাদক সব কিছুতে বিরত থাকার জন্য সব তাদেরকে আমরা উৎসাহিত করতেছি। আপনাদের এখান দিয়ে কি আপনারা কখনো মাদক ধরতে পেরেছেন? কিছুদিন আগে আমরা ইয়াবা ধরতে পেরেছি। এই যে মাদক ব্যবসায়ী যারা, তাদেরকে আইনের আওতায় আনতে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন? আমরা তাদের সিজারের মাধ্যমে আমরা থানা সোপর্দ করে দিচ্ছি। প্রিয় দর্শক, শুধুমাত্র গরু নয়, এই সকল বর্ডার দিয়ে বা এই সীমানা প্রাচীর ড্যাঙিয়ে তারা বিভিন্ন ধরনের অন্যায় কার্যক্রমগুলো করছে। কিন্তু এই দুর্গম পাহাড়ি এলাকাতে আমাদের বিজেপির সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে
দেশের আপাময় জনসাধারণের নিরাপত্তা বিধান করছে। আমরা আশা করব আগামী দিনগুলোতেও আমাদের বিজিবির সদস্যরা আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা আমাদের দেশ মাতৃত্বকে রক্ষা করবে, এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। মাদক বিষয়ক প্রতিবেদনে দেশের 4টি অঞ্চলের 104টি ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে দেশের পশ্চিমাঞ্চলের 8 জেলার 43টি, পূর্বাঞ্চলের 4 জেলার 21টি, উত্তরাঞ্চলের 5 জেলার 21টি এবং দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা কক্সবাজারের 19টি ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। প্রিয় দর্শক, যে বাসের ভিতরে আমরা আছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাব ডগ দিয়ে চেক করছে যে কিছু আছে কিনা। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে একটা গাড়িতে চেক করে পাওয়া গেল ধারালো একটি অস্ত্র। এখানে আমি জিজ্ঞাসা করছি, এখানে কি করছেন আপনারা? আমরা এখানে আপনার অনেক অবৈধ মাদকদ্রব্য এবং অনেক অবৈধ অস্ত্র এখান থেকে যাওয়া আসা করতেছে। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের সিও স্যারের নির্দেশক্রমে এবং সিপিসি 1-এর আমাদের যে কমান্ডার আছে, কমান্ডার স্যারের নির্দেশক্রমে আমরা এখানে একটা চেকপোস্ট পরিচালনা করতেছি। প্রায় সময় দেখা যায় ওনারা এই ধরনের অভিযান পরিচালনা করেন। এটা একটা ভালো দিক, কারণ এটা বর্ডার এলাকা হওয়াতে এখানে হচ্ছে অবৈধ মালামাল আসে, যেমন ইয়াবা বা বিভিন্ন অস্ত্র রোহিঙ্গাদের মাধ্যমে আসতে পারে। তো এই জন্য ওনারা এই ধরনের অভিযান অব্যাহত রেখেছেন। এটা আমাদের দেশের জন্য খুবই ভালো। ওনারা যে করছেন, কখন কি কোনো কিছু পায়? মাঝে মধ্যে দেখা যায় যে ইয়াবা পাওয়া যায় বা অস্ত্র পাওয়া যায়, অবৈধ অস্ত্র পাওয়া যায়, এরকম আর কি। গত শতাব্দীর 80-র দশকের শুরু থেকে দেশে ভারত থেকে প্রচুর পরিমাণে ফেনসিডিল আসা হয়। পরে ফেনসিডিলের জায়গা নেয় ইয়াবা। মিয়ানমার থেকে এখনো প্রচুর ইয়াবা আসে। পাশাপাশি নতুন করে আসা শুরু হয়েছে ক্রিস্টাল মেথ, যা ইয়াবার মূল উপাদান। আমাদের দেশে যে পার্শ্ববর্তী দেশ থেকে মাদক আসছে, এটা কোন কোন রাস্তা সাধারণত তারা ব্যবহার করছে? আমরা এখানে জানি যে মায়ানমারের সাথে যে বাংলাদেশের সীমান্ত আছে, কিছুটা নদী আছে, কিছু পাহাড় আছে এবং কিছু সমুদ্র আছে। আমরা যেগুলো স্থলপথ, এগুলো গভীর সমুদ্রের মানে গভীর এখানে বন জঙ্গলের কারণে অনেক সময় নজরদারি করা সম্ভব হয় না। পাচারকারীরা সেই রুট ইউজ করে, নাফ নদী ইউজ করতো। এখন এই সংখ্যাটা অনেক কমে গেছে, কিন্তু আমাদের হিসেবে বড় বড় চালানগুলো সব গভীর সমুদ্র পথে আসে, যেগুলো ফিশিং ট্রলারগুলোকে ইউজ করা হয়। আমাদের দেশ থেকে অনেক সময় পাচারকারীরা বিভিন্ন পণ্য নিয়ে যায় এবং এই পণ্যের পরে বিনিময়ে তারা ইয়াবাগুলো এখানে সমুদ্র পথে আসে। দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ড মাদক নিয়ন্ত্রণে কাজ করে। তবে অভিযোগ রয়েছে মাদকের ছোট ব্যবসায়ী, বিক্রেতা ও মাদক সেবীদের বেশি ধরা হয়। আড়ালে থেকে যান বড় মাদক ব্যবসায়ীরা। আবার মাদক মামলার তদন্ত ও সাক্ষ্যদান ঠিকমতো হয় না বলে বড় অংশের মামলায় আসামি খালাস পেয়ে যান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসেবে 2024 সালে 3698টি মাদক মামলার রায় হয়েছে। তার মধ্যে 55% মামলায় সব আসামি খালাস পেয়েছেন। এই যে মাদক পাচার হচ্ছে বিভিন্ন মাছ ধরার ট্রলার মাধ্যমে, এদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে? আমরা ইতিমধ্যে জেলা পুলিশ থেকে একটা প্রস্তাবনা দিয়েছি। সেটা হচ্ছে একটা প্রযুক্তি নির্ভর সমাধান, যেটার কারণে মাদক পাচার রোধ, মানব পাচার রোধ এবং এই যে জলদস্যু নিয়ে আমরা যেরকম ফিশিং ট্রলারে ডাকাতি, তিনটাই একটা সলিউশন আসবে। সেটা হচ্ছে প্রত্যেকটা ফিশিং ট্রলারকে আমরা জিপিএস ট্র্যাকারের আওতায় আনতে চাই এবং যতগুলো ফিশারম্যান এবং মাঝি সাগরে মাছ ধরতে যায় এই ট্রলারগুলোতে, আমরা সকলকে একটা ডাটাবেজের আওতায় আনতে চাই। যদি একটা ডিজিটাল ডাটাবেজের আওতায় আসে, তাহলে যে রোহিঙ্গারা অনেক সময় রোহিঙ্গা মাদক ব্যবসায়ীরা একটা ফিশারম্যান সেজে সাগরে গিয়ে অনেক মাদক পাচার করে ডাকাতির সাথে সম্পৃক্ত হচ্ছে, তারা মানব পাচারের সাথে সম্পৃক্ত হচ্ছে, তাহলে আমরা শুধু যারা বাংলাদেশি নাগরিক তাদেরকে শুধু ডাটাবেজের আওতায় এনে তাদেরকে যদি আলাদা কার্ড দেওয়া যায়, যেটা এই কার্ড হোল্ডার যারা আছে অর্থাৎ রেজিস্টার যারা নিবন্ধিত যারা জেলে, তারাই শুধু মাছ ধরতে যাবে। যারা মাদকাসক্ত তাদের মধ্যে বড় অংশই তরুণ যুবক। ফলে চিকিৎসার মাধ্যমে এই বিপুল সংখ্যক মানুষকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা জরুরি।
প্রিয় দর্শক, আমরা আছি কক্সবাজার বিচের পাড়ে। আমরা এখানে দেখতে পেলাম যে কিছু ছেলে এবং সবগুলো ইয়াং, আপনারা দেখতে পাচ্ছেন। এই ইয়াং ছেলেরা এখানে বসে তারা গাঁজা সেবন করছিল। এই যে আপনারা যে গাঁজা সেবন করছেন, এটা কি ঠিক করছেন? না, আমরা গাঁজা সেবন করি নাই। এখন আপনার সামনে হলে আমরা এখন সামনে গাঁজা সেবন করি নাই। আপনি যেভাবে বলতেছেন, আমরা দেখেছি, আপনারা দেখেছেন, আমাদের রেকর্ডও আছে। এখানে আমাদের বসার অধিকার আছে, তবে 100 বার আমরা কাউকে 100 বার আমরাও স্বীকার করি 60% ইয়াং জেনারেশন মাদকে আসক্ত। 60%-এর ভিতরে যদি আপনি 10% যদি সে মানুষ মনে করেন যে কি কোনো যন্ত্রণার কারণে কিংবা কোনো তার নিজের স্বস্তির যদি শিখি, সে নিজেই শান্ত থাকে, মনে করেন যে এমন একটা কিছু ইউজ করলে। কিন্তু এটা কি করা ঠিক? এই যে মাদক আসক্ত করলে, আপনি মাদক সেবন করলেই যে আপনি ওটা যদি সে মনে করেন যে আপনি রেগুলারলি, এটা কি ঠিক বলতেছেন? অবশ্যই না, এটা থেকে বেরিয়ে আসতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, মাদকের বিস্তারের ফলে তরুণদের একাংশের জীবন নষ্ট হয়ে যায়, পরিবারে অশান্তি বাড়ে, মাদকাসক্তরা নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়েন, তারা নানান রোগে আক্রান্ত হন। মাদকাসক্তি ও রোগের চিকিৎসায় বিপুল অর্থ ব্যয় হয় এবং মাদক চোরাচালানে দেশ থেকে বিপুল অর্থ পাচার হয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিজেপি যে মহিলা সদস্য যারা কর্মরত বিজেপিতে, তারা মেয়েদের পেলে তখন এখানে যখন চেকপোস্টে যখন মেয়েদেরকে পাওয়া যায়, তখন মেয়েদেরকে দিয়েই তাদের চেক করা হয় যে সেখানে কোনো কিছু আছে কিনা। আপনি এখানে কি দেখছেন? অবৈধ কোনো মালামাল আছে কিনা এসবগুলো দেখতেছি। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আপনাদের আবারও স্বাগত। আপনারা দেখছেন মাদক সন্ত্রাসের শেষ কোথায়। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাডের 2023 সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে মাদকের কারণে প্রতি বছর পাচার হয়ে যায় 48 কোটি 10 লাখ মার্কিন ডলার বা 5,900 কোটি টাকা। আর মাদক কেনা বেচা করে অর্থ পাচারের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে পঞ্চম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে পাওয়া গিয়েছে ইয়াবা। তার নাম মোহাম্মদ মোস্তফা কামাল, বয়স 45 বছর এবং এখানে উদ্ধারকৃত ইয়াবা আছে। আমরা যিনি এটা উদ্ধার করেছেন, আমরা তার সাথে কথা বলছি। এই যে মালামালগুলো আপনারা কিভাবে উদ্ধার করলেন বা কি সংবাদের ভিত্তিতে কে পেলেন? ওখানে আমাদের সোর্স ইনফরমেশন ছিল যে বাড়িতে মাদক বেচা কেনা হয়, মাদক ব্যবসায়ী সেইটার উপর ভিত্তি করে আমাদের গোয়েন্দা দল পাঠাই ইনফরমেশন করার জন্য। তারপরে জানা গেছে যে হ্যাঁ ওকে এখন আছে এবং তার কাছে মাদক আছে, পাওয়া যাবে রেড করলে। তখন আমরা আমাদের সমস্ত প্রস্তুতি নিয়ে আমাদের টহল পার্টি, আমাদের যে অপারেশনাল পার্টি, আমরা সব গিয়ে তাকে তার বাসায় গিয়ে তাকে আটক করি এবং তার কাছ থেকে তার ঘরের মধ্যে গিয়ে এই 3000 পিস ইয়াবা এই মাদক আমরা উদ্ধার করি। প্রিয় দর্শক, বাংলাদেশের অলিতে গলিতে আমাদের র্যাব প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তার একটি উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইকং কক্সবাজার CPC-2 র্যাব 15-র মাধ্যমে। এই যিনি কর্মকর্তা, উনি নিজ দায়িত্বে এবং ওনার সাথে সঙ্গী নিয়ে গিয়ে সোর্সের ভিত্তিতে এই মাদকগুলো উদ্ধার করেছেন। আমরা আশা করব আজকে যেভাবে এদেশে মাদক উদ্ধার হচ্ছে এই কক্সবাজারে, কারণ যেহেতু কক্সবাজারের এই এলাকাটা একদম মাদকের একটি জোন, এবং এই জোন থেকে কিভাবে জোনটাকে মুক্ত করা যায় মাদক থেকে, সেই জন্য আমাদের রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা আশা করব আগামী দিনেও আজকে যে ভূমিকা পালন করছেন এর চাইতে আরও কঠিন থেকে কঠিন ভূমিকা পালন করে এই মাদক সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনবেন, এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রের প্রয়োজন, তবে দেশে পর্যাপ্ত চিকিৎসা কেন্দ্র নেই। ঢাকার কেন্দ্রীয় মাদক নিরাময় কেন্দ্র সহ 4 বিভাগীয় শহরের 4টিতে
একসঙ্গে মাত্র 199 জন রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মানসিক হাসপাতালে 50টি শয্যা এবং পাবনা মানসিক হাসপাতালে 30টি শয্যা রাখা হয়েছে মাদকাসক্তিজনিত বিষয়ে মানসিক রোগীর জন্য। অর্থাৎ সরকারি পর্যায়ে মাত্র 279 জন রোগীকে ভর্তি করে একসঙ্গে সেবা দেয়া যায়। যখন আমরা সাধারণ মানুষের মাঝে যাই, এই মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করে অভিভাবক এবং অন্যান্যদেরকে সচেতন করতে যাই, প্রায়শই দেখতে পেয়েছি অন্যান্য যে কোনো মাদকের তুলনায় ইয়াবা সম্পর্কে এবং এর কুফল সম্পর্কে ধারণা অত্যন্ত সীমিত। তা আপনার প্রশ্নের উত্তরে আমি খুব সংক্ষিপ্তভাবে শ্রোতা মণ্ডলীর জন্য বলতে চাইব, এটা অত্যন্ত ভয়াবহ একটি মাদক, যেটা আসলে মেথাফেটামাইন এবং ক্যাফেইনের সংমিশ্রণে তৈরি হয়। এটা ইভেন থাইল্যান্ড, যেখান থেকে বেসিক্যালি এই কন্টিনেন্টের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, সেই জায়গায় এটাকে ম্যাড ড্রাগ বলা হয়। এই ভয়াবহ মাদকটা একজন ব্যক্তিকে আসক্তির সময় থেকে বলা হয়ে থাকে 6 থেকে 7 বার কেউ যদি এই মাদকটা সেবন করে তাহলে সে আসক্তিতে পড়বে এবং এই আসক্তি থেকে তার পক্ষে বের হওয়া অত্যন্ত দুরূহ। এবং এটা শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই অত্যন্ত ভয়াবহ প্রভাব ফেলে। মস্তিষ্কের বিকৃতি ঘটার মতো ভয়াবহতা সৃষ্টি হয় নিয়মিতভাবে এই মাদক সেবীদের ক্ষেত্রে। এটার একটা অন্যতম কুফল হলো দ্রুত ওজন কমে। এটার ক্ষেত্রে লিভার, কিডনি এবং ফুসফুসের মারাত্মক ক্ষতি, মারাত্মক ভয়াবহ রকম, যেটা লং টার্মে গিয়ে এটা আইডেন্টিফাই হয়। মানসিক বিকৃতি বা ভারসাম্যহীনতার ফলে সিজোফ্রেনিয়া রোগ, বিষণ্ণতা, প্যারানয়া গ্রো করে। এখানে তার এক ধরনের বিকৃতি হয় যার ফলে সে উন্মত্ত হয়ে যায়, বেপরোয়া হয়ে যায়। তার অনুভূতি শক্তি কমে যাওয়ার ফলে অত্যন্ত নৃশংস ব্যবহার বা নৃশংস কার্যক্রম করে সে মানবিকভাবে যেটা ফিল করার কথা সে সেইভাবে বোধ করতে পারে না। আক্রমণাত্মক আচরণ, এটা অত্যন্ত আনকন্ট্রোলেবল লেভেলে দেখা যায়। সে সবসময় অত্যন্ত খিটখিটে বা হিংসাত্মক বা বেপরোয়া একটা লাইফস্টাইলে যায়। আরও আসক্তি পরিমাণ বাড়লে তার মধ্যে এক প্রকার সুইসাইডাল টেন্ডেন্সি বা আত্মহননের প্রবণতা গ্রহ করে। অবশ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, দেশে বেসরকারি পর্যায়ে 387টি মাদক নিরাময় কেন্দ্র রয়েছে। নতুন করে সরকারিভাবে ঢাকায় 250 শয্যার এবং দেশের বাকি 7টি বিভাগে 200 শয্যা বিশিষ্ট আরও 7 পূর্ণাঙ্গ মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। মাদক শিবিরা আমাদের সমাজেরই অংশ, আমাদেরই কারো ভাই, কারো সন্তান। আমি সবসময় বলতে চাই যে মাদক সেবীদেরকে আমরা ঘৃণা করব, আমরা মাদককে ঘৃণা করব এবং মাদক সেবীদেরকে আমরা সহযোগিতা করব যেন তারা মাদক সেবন না করে। তাদেরকে আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে তাদেরকে সমাধানের পথে নিয়ে আসতে হবে। এটাই আমার তাদের প্রতি এবং সবার প্রতি আহ্বান। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, যারা মাদকাসক্ত তাদের মধ্যে বড় অংশই তরুণ ও যুবক। ফলে চিকিৎসার মাধ্যমে এই বিপুল সংখ্যক মানুষকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা জরুরি। সারা দেশে মাদক নিরাময় কেন্দ্র এবং পুনর্বাসন কেন্দ্র তৈরি করার পরামর্শ দিয়ে তারা বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের যদি পুনর্বাসন করা না যায় তবে তারা সমাজের জন্য বড় বোঝা হয়ে দাঁড়াবে। এই মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি করা উচিত বলে আপনি মনে করেন? মাদকের ক্ষেত্রে এটি একটি আমাদের সামাজিক ব্যাধি, যেটা আমাদের বর্তমানে একদম সমাজে খুব বড় প্রকট আকারে ছড়িয়ে পড়েছে, যেটা সামগ্রিকভাবে আমাদের সামাজিক মূল্যবোধ এবং আদর্শিক একটি পরিবর্তনের দিকে আমরা চলে যাচ্ছি, যেখানে আমরা একে অন্যের প্রতি নির্ভরশীলতা বা সম্মানটা হারিয়ে ফেলছি। তো এই ক্ষেত্রে আমরা আমাদের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আমরা স্কুলের বিভিন্ন বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ইমামদের সাথে নিয়ে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা পরিচালনা করেছি। বিভিন্ন তাদের ইমামদেরকে নিয়ে, শিক্ষকদেরকে নিয়ে বসে আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি, যাতে তারা তাদের শিক্ষার্থীদেরকে সচেতন করতে পারে। দেখুন, আসলে তো মাদক সেবীদেরকে তো আমরা ঘৃণা করি না, আমরা চাই তারা সঠিক পথে আসুক।
মাদক থেকে তারা যেন দূরে থাকে। মাদকটা পরিবর্তন করতে হলে আমাদের সামগ্রিকভাবে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই মাদকটাকে দূর করতে হবে। এই তাদের যারা মাদক সেবী যাতে মাদকটা না পায়, তারা যাতে মাদক থেকে দূরে থাকে, তাদের পিতামাতা, স্কুল, কলেজ এখানে ব্যাপক আকারে এটার একটা সচেতনতা তৈরি করতে হবে, কারণ একটি মাদক একটি পরিবারকে ধ্বংস করে। আপনার এই নিয়ন্ত্রণে এ পর্যন্ত কি পরিমাণ মাদক আপনি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন? আমরা আমাদের এদিকে মাদকের রুটটা তুলনামূলক টেকনাফ বা কক্সবাজার থেকে কম। আমাদের এখানে 2 থেকে 3 কোটি টাকার মাদক আমরা বিগত সময়টাতে 6 to 7 মান্থসে আমরা এটা আটক করেছি। এছাড়া আমাদের এখানে বিভিন্ন চোরাচালান পণ্যের প্রায় 25 থেকে 30 কোটি টাকা মূল্যের চোরাচালান পণ্য আমরা বিগত 7 থেকে 8 মাসের ভিতরে আটক করতে সক্ষম হয়েছি। আপনার কাছে মাদক সংশ্লিষ্ট যে কোনো তথ্য থাকলে আমাদের ইমেইল করুন। আপনার পরিচয় গোপন রাখা হবে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো, বিষয়গুলো আমাদের দেশের আমাদের প্রশাসন যেভাবে আজকে দেখতে পাচ্ছি মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে, এলাকার জনসাধারণ ঠিক একইভাবে যদি এই মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, তাহলে অবশ্যই আমাদের দেশ থেকে একদিন মাদক অবশ্যই নির্মূল হবে। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।